বাংলাদেশের ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে এমন লজ্জাজনক মুহূর্ত আর কখনো আসেনি, যখন একটি অবৈধ সরকারের প্রতিনিধি বিদেশি প্রভুদের কাছে নিজের দেশের সেনাবাহিনীকে নিলামে তুলে দিয়ে আসে বা বিক্রি করে দিয়ে আসে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার খলিল যুক্তরাষ্ট্রে গিয়ে যে কাণ্ড করে এসেছেন তা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এক নজিরবিহীন হুমকি। গাজায় ট্রাম্প প্রস্তাবিত তথাকথিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে তিনি আসলে বাংলাদেশি সৈন্যদের ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াইয়ে পাঠানোর জন্য আবেদন জানিয়েছেন। অর্থাৎ তার আবেদন যদি গৃহীত হয় তাহলে বাংলাদেশের সেনাবাহিনী গাজায় গিয়ে ফিলিস্তিনিদের হত্যা করবে ইসরায়েলের হয়ে। ভাবুন একবার বিষয়টা। যে দেশ নিজের সীমান্তে পাহাড় নদীর চ্যালেঞ্জ সামলাতে হিমশিম খায়, সেই দেশের নিরাপত্তা উপদেষ্টা হাজার কিলোমিটার দূরের গাজায় সেনা পাঠানোর স্বপ্ন দেখেন। এই স্বপ্ন শুধু অবাস্তব নয়, এটি বিপজ্জনক দাসত্বের পরিচয়। খলিলুর রহমান ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের চেয়ারে হাত জোড় করে বসেছেন, আর পেছনে ইউনূস সাহেবের চোখ বলে দিচ্ছে, ভাই আমাদের ছেলেদের একটু পাঠিয়ে দেন, ইসরায়েলের বন্দুকের নলে গুলি ভরার কাজটা তো করুক অন্তত। কিন্তু তারা ভুলে গেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী জনগণের, কোনো দালাল চক্রের, অবৈধ সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়, দল নয়। এই বাহিনী 1971-এ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে জন্মেছে। আজ তাদেরই উত্তরসূরিকে ফিলিস্তিনি শিশু বৃদ্ধের রক্তে হাত রাঙাতে বলা হচ্ছে। এটি ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশি সেনা ইসরায়েলের হিউম্যান শিল্ড হবে, এই প্রস্তাবের নামই পরিকল্পিত গণহত্যার সহযোগিতা। আন্তর্জাতিক আইনে যা জয়েন্ট এন্টারপ্রাইজ অপরাধ, যার বিচার হেগে হতে পারে, কিন্তু খলিল ইউনূসের চক্র তো আইনের তোয়াক্কা করে না। তারা ব্যস্ত মার্কিন ভিসা বন্ড, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ, বাণিজ্য ঘাটতি সবকিছু একসাথে বিক্রি করে দেশকে নিলামে তোলার হিসাব নিকাশ। পাকিস্তান প্রথমে হ্যাঁ বলে পরে শর্ত দেখিয়েছে, কারণ তারা বুঝেছে গাজায় যাওয়া মানে হামাসের গুলির পাশাপাশি ইসরায়েলের ফ্রেন্ডলি ফায়ারও খেতে হবে। আর বাংলাদেশ শুধু শর্তের ধারে পাশে না তাকিয়ে সোজা আমরা রেডি বলে চলে এসেছে। এই রেডি হওয়ার পিছনে কোনো জাতীয় স্বার্থ আছে বলুন? ট্রাম্পের প্রস্তাবে স্পষ্ট, এমন দেশ লাগবে যারা ইসরায়েলের জন্য কমফোর্টেবল, অর্থাৎ মুসলিম দেশকে দিয়ে মুসলিমের রক্ত ঝরানোর খেলা। বাংলাদেশের পতাকা বহনকারী সেনাবাহিনী যদি গাজার মাটিতে পা রাখে, তবে 18 কোটি মানুষের মুখে কালিমা লেপে দেওয়া হবে। ওআইসিতে আমরা চিরদিনের জন্য বিশ্বাসঘাতকের তকমায় পড়ব। আর দেশের ভেতরে রাষ্ট্র সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হওয়ার পরেও যে সেনাবাহিনী সন্ত্রাসীদের ঠেকাতে নামেনি, মব ঠেকাতে নামেনি, রাষ্ট্রকে দখল করতে দিয়েছে সন্ত্রাসীদের হাতে, মানে এখানে কিছু করার মুরুদ নেই তাদের। কিন্তু গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের পাশে বাংলাদেশি সেনাবাহিনী দাঁড়িয়ে থাকবে, এটি সেনাবাহিনীর মনোবল ভাঙার চেয়েও বড় অপরাধ। আপনি ভাবুন তো, মানে গাজায় ট্যাঙ্কগুলো দেখবেন, সেখানে ট্যাঙ্কের মধ্যে আপনি জানবেন যে ওই ট্যাঙ্ক গাজার শিশুকে পিষে মেরে ফেলবে, আর সেটা চালাচ্ছে একটা বাংলাদেশের সৈনিক, বাংলাদেশের সামরিক বাহিনীর কোনো অফিসার বা পদাতিক বাহিনীর কেউ। সামরিক বিশ্লেষকরা বলছেন আমাদের ব্রিগেড কমব্যাট টিমের 1/3 এখন সীমান্তে, বাকি অংশ ইউএন মিশনে। এই অবস্থায় গাজায় একটি ব্যাটালিয়ন পাঠালে দেশের নিরাপত্তা বলে কিছু থাকবে না। তবে কিসের তাড়না? ইউনূস সাহেবের নোবেল কোটা দিয়ে পশ্চিমা প্রশংসা কুড়াতে গিয়ে তিনি দেশের সেনাবাহিনীকে মার্কিন ইসরায়েলি লবির খাস তালুকে চাকর করতে চান। আসলে খলিল সাহেব তো আরো একটু এগিয়ে, তিনি তো ভিসা বন্ড, মুক্তির বিনিময়ে রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ সেনাবাহিনী তাকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়ে এসেছেন। এই চুক্তির নামই সেনা পাঠাও ভিসা পাও, একটি নতুন ধরনের মানব পাচার। কূটনীতির ভাষায় এটি সিকিউরিটি আউটসোর্সিং। বাস্তবে এটি আসলে জাতীয় আত্মসম্মানের নিলাম। যদি আগামী সপ্তাহে সংসদে এই সিদ্ধান্তের ঘোষণা হয়, তবে জনগণের প্রতিক্রিয়া কি হবে? ধরুন বাংলাদেশে একটি নির্বাচন হলো এবং একটি সংসদ বসলো, সেই সংসদে যদি এরকম একটি ঘোষণা দেয় কোনো রাজনৈতিক দল, তখন জনগণের প্রতিক্রিয়াটা কি হতে পারে ভাবুন তো। 2013 সালে শাপলা চত্বরে যখন হেফাজতে আসার আগে গুজব উড়েছিল যে বাংলাদেশি সেনা লেবাননে পাঠানো হবে, তখনই রাস্তায় নেমেছিল লাখো মানুষ। গাজার প্রসঙ্গে সেটি আরো বড় হবে, কারণ ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের মানুষের ঐক্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে গভীর। এটা সবার বুকের ভেতরে এই কাজ করে। এটা ইমাম খতিব থেকে শুরু করে ছাত্র শ্রমিক সবাই বলবে
আমাদের সেনা যদি গাজায় যায় তবে আমরা সেটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখব। সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ হবে। অনেক অফিসার বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের বাহিনী, কারো গোলাম নই। এই অবস্থায় সরকার যদি একতরফাভাবে সেনা পাঠায় তবে সেটি হবে সংবিধানের লঙ্ঘন, কারণ অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার নেই যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েন করার। সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী এই ক্ষমতা জাতীয় সংসদের। জাতীয় সংসদ তো এখন নেই। আর ধরুন জাতীয় সংসদে যদি এই বিষয়ে ভোটাভুটির আয়োজন করা হয় তাহলে 300 আসনের মধ্যে 290 জনই না ভোট দেবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। তাই খলিল আর ইউনূস এই গং যা করছে তা কেবল অবৈধ নয়, এটি রাষ্ট্রদ্রোহের শামিল। তারা জানে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক খেলায় বাংলাদেশকে কাছে চায়। গাজায় সেনা পাঠানো হবে সেই কাছাকাছি যাওয়ার প্রথম কিস্তি। পরবর্তী ধাপে বন্দর, সাবমেরিন, এমনকি সেনা ঘাঁটি ভাড়া দেওয়ার দাবি আসবে এবং সেই দাবি পালন করবে ইউনূসের অবৈধ সরকার। আজ আইএসএফ এ যোগ দিলে কাল কোয়াড প্লাসে সই করতে হবে। এটি ভূরাজনৈতিক খেলা, যেখানে বাংলাদেশ শুধু নিচেই নামবে, উপরে উঠতে পারবে না। ট্রাম্পের গাজা পরিকল্পনায় যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কথা বলা হয়েছে সেটি আদতে ইসরায়েলের নিরাপত্তার জন্য তৈরি করা একটি প্রহরী বাহিনী, অথবা বলতে পারেন সিকিউরিটি ফোর্স, বা আপনি বলতে পারেন দারোয়ান বাহিনী। এই বাহিনীর দায়িত্ব হবে গাজায় হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোকে নিরস্ত্র করা, তাদের সামরিক অবকাঠামো ধ্বংস করা এবং যে কোনো ধরনের প্রতিরোধ আন্দোলনকে দমন করা। এর অর্থ হলো বাংলাদেশি সৈন্যরা সরাসরি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অস্ত্র ধরবে এবং ইসরায়েলি দখলদারিত্বকে স্থায়ী করতে সহযোগিতা করবে। যে দেশ স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়িয়েছে, সেই দেশের সৈন্যরা আজ ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলন দমনে অংশ নেবে। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে বলুন? বাংলাদেশের সামরিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাদের যুক্তি অত্যন্ত স্পষ্ট। যে দেশ নিজের সীমান্ত রক্ষা করতে হিমশিম খাচ্ছে, পার্বত্য চট্টগ্রামে এখনো স্থিতিশীলতা আনতে পারেনি, সেই দেশের সৈন্যদের হাজার মাইল দূরে পাঠানো নিছক আত্মঘাতী সিদ্ধান্ত। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে। সীমান্তে নানা সমস্যা বিদ্যমান। এমত অবস্থায় সেনাবাহিনীর একটি অংশকে বিদেশে পাঠানো দেশের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বড় প্রশ্নটা হলো বৈধতার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের কোনো গণতান্ত্রিক বৈধতা নেই। তারা নির্বাচিত নয়, তারা অবৈধ, তারা ক্ষমতা দখলকারী। এই একটি অবৈধ সরকার যা কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি, এই অবৈধ সরকারের কি অধিকার আছে বাংলাদেশের সেনাবাহিনীকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার? বিশেষত যখন সেই সিদ্ধান্ত দেশের ঐতিহ্যগত পররাষ্ট্রনীতি এবং নৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশের জনগণ কখনোই চায়নি তাদের সৈন্যরা মজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াই করুক। এমন একটি সিদ্ধান্ত কেবল সংসদের অনুমোদন ক্রমেই নেওয়া যেতে পারে, কোনো অবৈধ সরকারের একক সিদ্ধান্তে নয়। রজার খলিলের নিয়োগ নিজেই একটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তাকে নিয়োগ না দিয়ে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি আমেরিকান স্বার্থ, বিদেশি স্বার্থ রক্ষায় বেশি আগ্রহী। তার সাম্প্রতিক কার্যকলাপ প্রমাণ করেছে যে তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থের চেয়ে আমেরিকান এজেন্ডা বাস্তবায়নেই বেশি মনোযোগী। এই পুরো পরিস্থিতি বাংলাদেশের জন্য বহুমুখী ক্ষতির কারণ হতে পারে। প্রথমত, এটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি সম্পূর্ণ ধ্বংস করবে। মুসলিম বিশ্বে বাংলাদেশের যে সম্মানজনক অবস্থান রয়েছে তা চিরতরে নষ্ট হবে। দ্বিতীয়ত, এটি দেশের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক সংকট এবং সামাজিক বিভাজন সৃষ্টি করবে। বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না যে তাদের সৈন্যরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। তৃতীয়ত, এটি সেনাবাহিনীর মনোবল এবং পেশাগত মর্যাদার উপর মারাত্মক আঘাত হানবে। চতুর্থত, এটি আঞ্চলিক ভূরাজনৈতিক ভারসাম্য নষ্ট করে বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত আন্তর্জাতিক দ্বন্দ্বে জড়িয়ে ফেলবে। সর্বোপরি এই সিদ্ধান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশ নিজে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। সেই সকল নিপীড়িত জাতির মুক্তি সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে এসেছে যাবৎ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে অস্ত্র ধরা মানে এই মহান আদর্শের সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। এই অন্যায় সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসাব নিকাশ এবং আন্তর্জাতিক চাপ। ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায়, ভিসা বিধিনিষেধ শিথিল করতে চায় এবং সর্বোপরি তাদের উপর সমর্থন চায় যাতে আরো তারা কিছুদিন ক্ষমতায় থাকতে পারে।
তাদের সেফ এক্সিট পেতে পারে। রাজনৈতিক স্বীকৃতি পাওয়ার জন্য বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং নৈতিক অবস্থানকে বিসর্জন দিতে প্রস্তুত এই ইউনূস গং। গত বছর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বাণিজ্যিক চাপ বাড়িয়ে এসেছে, ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়ে চলেছে। এই চাপের মুখে ইউনূস সরকার আমেরিকার প্রতিটি দাবি মেনে নিতে প্রস্তুত। এমনকি সেই দাবি যদি বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে মুসলিম ভাইদের বিরুদ্ধে লড়াইয়ে পাঠানো হয় এবং বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে গাজায় নির্যাতিত মুসলমানদের উপর গুলি চালানো হয় যদি, তাতেও নাকি কোনো আপত্তি নাই ইউনূসের। ভাবুন একবার কি ভয়াবহ মামদো ভূতের কবলে আমরা পড়েছি। ভালো থাকবেন সবাই।